এত সংক্ষিপ্ত অথচ নাটকীয় সম্ভাষণ আমি এর আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ে না। তার এই নেতৃত্বের মূল রহস্য হলো তিনি যা করতেন তার উপর তার গভীর বিশ্বাস এবং অন্যান্য সহকর্মীদের সাথে তার আন্তরিক সম্পর্ক ছিল। এই দুটি গুণ না থাকলে জীবনে কোনো ক্ষেত্রে কেউ বড় নেতা হতে পারে না। বলতে যাচ্ছি আর্নল্ড রিডের নাটকীয় কাহিনী। আর্নল্ড রিড হলেন একজন ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ। তার জীবন কাহিনী স্টোনের চেয়ে অনেক বেশি নাটকীয়। মিস্টার রিড ছিলেন জীবন বীমার একজন উচ্চপদস্থ সেলসম্যান। মিস্টার রিডের এই বিক্রির পরিমাণ শুরু হয়েছিল বার্ষিক $1,00,000 দিয়ে। একজন শ্রদ্ধাশীল ও ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে তিনি এই কোম্পানির সাথে যুক্ত হয়েছিলেন। যেসব পুস্তকে কোম্পানির সাথে যুক্ত থাকার বিভিন্ন চুক্তিগুলো লেখা থাকে, দুর্ভাগ্যবশত তিনি সব পুস্তকগুলো ভালোভাবে পড়েননি। তার ফলস্বরূপ প্রিমিয়াম কমিশন রিনিউ করায় তিনি বুঝতে পারলেন যে তার প্রাপ্য পাওনা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এমনকি তাকে কোম্পানি থেকে এটাও বুঝিয়ে দেওয়া হলো যে তিনি আর এই কাজের যোগ্য নন। উক্ত ঘটনাটি তাকে এত বেশি আঘাত করেছিল যে তিনি মর্মাহত হয়ে বাড়ি গেলেন এবং বিছানায় শুয়ে পড়লেন। কোনো খাবার গ্রহণ করলেন না, এমনকি বন্ধুদের সাথে আড্ডা ও যোগাযোগও বন্ধ করে দিলেন। এভাবে কয়েকদিন কাটার পর তিনি যেন ক্রমশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে পরীক্ষা করার জন্য একাধিক ডাক্তার ডাকা হয়। ডাক্তাররা এসে তাকে খুব ভালোভাবে পরীক্ষা করেও তার শরীরে কোনো রোগের বিন্দুমাত্র লক্ষণ খুঁজে পেল না। যাই হোক, সেদিনের এই ঘটনাটাই পরবর্তী জীবনের একটা বড় প্রভাব হয়ে দেখা দিয়েছিল তার কাছে। বলা বাহুল্য এটাই তাকে বড় হতে সাহায্য করেছিল। ঠিক এই সময়ে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। আর্নল্ডের একজন বন্ধু, যে অনেক দিন আগে আমার সাকসেস ফিলোসফি এর ছাত্র ছিল, সে আর্নল্ডের সাথে দেখা করলো। শুধু দেখাই সে করেনি, তার হাতে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি দিয়ে দিলেন। বইটি তার হাতে দিয়ে আমার ছাত্রটি বলেছিল, দেখো আর্নল্ড, এই বইটি আমার জীবনের বিস্ময়কর কাজ বা ঘটনা ঘটিয়েছে। সেই জন্য আমি চাইছি তুমি এই বইটি পড়ো। আর্নল্ড বইটা নিয়ে প্রথমে বিছানায় ছুঁড়ে ফেললেন এবং কোনো মন্তব্য না করে ওটা উল্টে রাখলেন। বেশ কয়েক ঘন্টা পর তিনি বইটা খুলে পাতাটা খুললেন এবং দেখো কি আশ্চর্য, বইটার মধ্যে এমন কিছু ছিল যে তার দৃষ্টি নিবদ্ধ হলো এবং তিনি একাগ্র চিত্তে বইটি পড়তে শুরু করলেন। আবার পড়লেন, বারবার পড়তে লাগলেন। তৃতীয়বার পড়ার সময় তার ভিতর থেকে এমন একটা শক্তি জাগ্রত হতে লাগলো যে তিনি সেটাকে নিজের শক্তি বলে বুঝতে পারলেন। তিনি তার সাথে এটাও বুঝতে পারলেন যে এতদিন ধরে তিনি যে নিরাশার অন্ধকারে ডুবেছিলেন, তার থেকে এই শক্তি তাকে উদ্ধার করতে পারবে। তিনি এবার শয্যা ত্যাগ করলেন, তারপর তার বন্ধুদের চিঠি লিখতে শুরু করলেন। একজন সেলসম্যান হিসাবে তার বন্ধুরা তার সমস্ত রেকর্ডই জানতেন। তিনি তার বন্ধুদের সাথে গ্রেট কমনওয়েলথ জীবন বীমা কোম্পানির সংস্থায় যোগদান করার সুযোগ গ্রহণের জন্য অনুরোধ জানালেন। বন্ধুরা তার প্রস্তাবে তক্ষুনি রাজি হয়ে গেলেন। যত টাকার প্রয়োজন ছিল সেটা চাঁদা হিসেবে ধার্য হলো এই শর্তে, এর অধিকাংশ প্রেরকদের ফেরত দিতে হবে। যখন আমার সাথে ক্রিমেন্ট স্টোনের যোগাযোগ প্রথম শুরু হয় তখনই এসব ঘটনা ঘটেছিল। এখন 12 বছর পর দ্য গ্রেট কমনওয়েলথ কোম্পানি একটি সফল জীবন বীমা কোম্পানি হিসেবে স্বীকৃত। বর্তমানে এর বার্ষিক আয় $9 মিলিয়ন বেশি। এর এখন লক্ষ্য হচ্ছে বার্ষিক $1 বিলিয়ন এবং এই লক্ষ্য পূরণের দিকে কোম্পানি দ্রুত এগিয়ে চলেছে। আমি যখন আর্নল্ড রিডের সাথে শেষবার কথা বলি, তিনি প্ল্যাটফর্মের উপর এগিয়ে এসে আমার হাত ধরেন। তিনি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর একটি কপি তুলে ধরে উচ্চ স্বরে বললেন, বন্ধুগণ, এই বই এবং আমার বাঁ দিকের এই বন্ধুটি যদি না থাকতো তাহলে দ্য গ্রেট কমনওয়েলথ জীবন বীমা কোম্পানিও আজ থাকতো না, আর আমি আর্নল্ড রিড থাকতাম মাটির 6 ফুট নিচে। সাফল্য সচেতন মন খুবই দ্রুত এবং ফলপ্রসূভাবে কাজ করে। এই বিষয়ে আলোচনা করব আগামীকাল।